আমাদের আজকের আয়োজন জনাব প্রিন্স আশরাফের লেখা রহস্য গল্প গুনিন। নৌকার ছয়ের মধ্যে বসে ঝিমুতে থাকা কালো বোরখা পরা মাঝবয়সী আম্বিয়া খাতুনের ঝিমুনি ছুটে গেল বয়স্ক মাঝির ডাকে। মা গো, একটা বুইড়া লোক বিপদে পইড়া আমারে ডাকতাছে, নৌকা কি ঘাটে ভিড়ামু? আম্বিয়া খাতুন একটা দীর্ঘশ্বাস চেপে বললেন, আমাদের নৌকায় যেতে চাই নাকি? মানুষের বিপদ আপদ তিনি ভালোভাবেই বোঝেন। এখন তিনি নিজেই আছেন চরম বিপদে। ছেলের ফর্ম ফিল আপের আর মাত্র দিন ছয়েক বাকি। টাকার জোগাড় হয়নি। সেই টাকার জোগাড়ে একা একা বাবার বাড়িতে অনিচ্ছুক ভাইদের কাছে গিয়েছিলেন, টাকা পাননি। তার নিজের ভাগে কিছু জমি আছে, ভাইয়েরা দখল নিয়ে ভোগ করছে। সেটুকুর বাবদও 1000 খানেক টাকা আশা করতেই পারেন, কিন্তু টাকা দেয়নি ভাইয়েরা। উল্টো যাচ্ছে তাই বলে ঝগড়া করেছে। তিনিও রাগ করে কিছু মুখে না দিয়ে বেরিয়ে এসেছেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেশতে যাবে না বলেই এতদিন তিনি ভাইদের সাথে সম্পর্কটা রেখেছিলেন। এখন মনে হচ্ছে ভাগের জমিটুকু বেচে দিয়ে সম্পর্ক ছিন্ন করতেই হবে। ওরকম অকৃতজ্ঞ ভাইদের সাথে নিয়ে বেহেশতে যাওয়ার কোনো ইচ্ছেই তার নেই। নৌকার মাঝিকে বিপদে পড়া লোক ডাক দেয় তাকে সঙ্গে নেওয়ার জন্য। বুড়ো চাচা আমাদের নৌকায় যেতে চায় বলেই মাঝি নৌকার মুখ তীরের দিকে ঘোরায়। সন্ধে হব হব প্রায়। গ্রামে সূর্য ডুবতেই চারিদিকে ঝপ করে সন্ধে নেমে যায়। আম্বিয়া খাতুন ছয়ের বাইরে ফাঁকা পাটাতনে আসেন। শুকনো বালু পড়া চড়াই, সাদা গোল টুপি মাথায়, মুখে রবি ঠাকুরের মতো চাপ দাড়ি, দীর্ঘকায় শরীরে গোড়ালি পর্যন্ত পরা পাঞ্জাবির নিচে সাদা লুঙ্গি, কাঁধে ঝোলা, দেখে পীর ফকিরের মতোই মনে হয়। ফকির বুড়ো নৌকায় উঠে বোরখার আড়ালে মুখ ঢাকা আম্বিয়া খাতুনকে মা জননী সম্বোধন করে এই অধমকে নৌকায় তোলার জন্য আল্লাহ ও মা জননী দুজনের কাছেই শকর করে এবং উপকারের প্রতিদানে মা জননীর অশেষ ভালো হবে বলে জানায়। কিসে ভালো হবে আম্বিয়া খাতুন বুঝে উঠতে পারেন না। দরিদ্র হোমিওপ্যাথ ডাক্তার স্বামী ছেলের পরীক্ষা টরীক্ষা নিয়ে মাথা ঘামায় না। ঈশ্বরের মতো নির্বিকার থেকে বলে, আল্লাহর গাড়ি আল্লাহই চালায় নিবে। এখন শেষ ভরসা বেচতে বেচতে এসে ঠেকা শাশুড়ির দেয়া একজোড়া কানের দুল, যেটা ছেলের বউকে দেবেন বলে ঠিক করে রেখেছিলেন। ওটা বোধহয় আর রাখা গেল না। নৌকার বৈঠা পানি কেটে কেটে আম্বিয়া খাতুনের বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে, আর বুড়ো লোকটা তার পাকা কথার জালে ধীরে ধীরে আম্বিয়া খাতুনকে জড়িয়ে ফেলতে থাকে। সে নিজে এমন চালাকির সাথে কথা বলে যে অন্য লোকটিও তার মতো সমান শয়তান না হলে কখনো তার কথার মাধুর্যে পেরে উঠবে না। আর আম্বিয়া খাতুন তো সাধাসিধে মেয়ে মানুষ। লোকটি বিনয়ের সাথে নিজেকে একজন নগণ্য গুণিন পরিচয় দিয়ে মা জননীর শুকনো মুখের দিকে তাকিয়ে মনের কথা ধরে ফেলেছে এমন সব জানতার মতো বলল, মা জননী, অপরাধ না নিলে এই অধমের কাছে তোমার সমস্যার কথা খুলে বলো মা, দেখি এই অধমের ক্ষমতায় কুলোই কিনা। এতবার মা ডাক শুনলে মেয়ে মানুষের মনের ভেতর মোচড় দেয়। তিনি বিশ্বাস করে গুনিনকে সব কথা বলতে শুরু করেন। শহরের হোস্টেলে থাকা ইন্টার পরীক্ষার্থী ছেলের ফর্ম ফিল আপের টাকা জোগাড়ের চেষ্টা, ভাইদের কাছে থেকে বিমুখ হয়ে এখন বাড়িতে ফেরা, এমনকি বাড়িতে গিয়ে গৃহিণীর শেষ সম্বল প্রাণে ধরে রাখা কানের দুল বেচে দেয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না সেটা জানাতেও ভুল করেন না। মা জননী, তোমার ওই কানের দুল তোমার ছেলের বউয়ের কানেই ঝুলবে। তুমি যদি আমারে একটিবার সুযোগ দাও। এই অধম গুণিন কিছু ক্ষমতা তোমাদের দোয়ায় পেয়েছে মা। সন্তানের মঙ্গলের জন্য মায়ের এই আকুলতা আর তোমার এই দয়ার একটু প্রতিদান আমায় দিতে দাও মা।
স্বর্ণখণ্ড বানিয়ে দিয়ে কোথায় কাকে কিভাবে উপকার করেছে তার একটা ফিরিস্তি সে দিতে থাকে। অন্য প্রান্তে দাঁড়-বাওয়া নৌকার মাঝির দিকে তাকিয়ে ফিসফিস গলায় বলল, শুধু হাত জোর করে মায়ের কাছে আমার একটাই মিনতি, আমার এই উপকারের কথা কখনো কারো কাছে প্রকাশ করো না মা। নিজের পেটের ছেলে, প্রাণের স্বামী কারো কাছে না। একবার প্রচার হয়ে গেলে শয়তানেরা এই গুপ্তবিদ্যা শিখার জন্য আমাকে শেষ করে দেবে মা। এর আগেও কয়েকবার আমার জানের উপর হামলা হয়েছে। গুপ্তবিদ্যা আর তন্ত্রমন্ত্রের গুণে বেঁচে গেছি মা। আমার প্রশংসা করে উপকার করতে যে আমারে খুন কইরো না মা। গুনিনকে নিয়ে আম্বিয়া খাতুন যখন বাড়িতে পৌঁছলেন তখন সন্ধে পেরিয়ে রাতের কালো পোঁচ পড়েছে। চাঁদহীন কালো রাতে তারারা মিটিমিটি জ্বলছে, আর অন্ধকার গ্রামে জ্বলছে কুপির নিভু নিভু আলো। হোমিওপ্যাথ ডাক্তার জালালউদ্দিন কুপির আলোয় বসে হ্যানিম্যানের ক্যালকেনিয়াম ফস বের করে রেখে স্ত্রীর অপেক্ষা করছিলেন। যত রাত হোক বাপের বাড়ি থেকে আম্বিয়া আসবেই। তার রাতের খাওয়া হয়নি এটা মনে রেখেই স্ত্রীকে আসতে হবে। দীর্ঘ 22 বছর সংসার জীবনে স্ত্রীর অনুপস্থিতিতে একবেলা ভাতের কষ্টে তাকে পড়তে হয়নি। স্ত্রীর সাথে সুফি চেহারার একজনকে দেখে স্ত্রীর বাপের বাড়ির দিককার আত্মীয় ভেবে হোমিওপ্যাথের চোখ চকচক করে উঠল। ধর্ম, সুফিবাদ, হোমিওপ্যাথের গুণাগুণ আলোচনা করা যাবে। ফকির হোমিওপ্যাথের গুণাগুণকে আরও উস্কে দিয়ে কবে তার নিজের ও পরিবারের প্রাণঘাতী অসুখে হোমিওপ্যাথি ওষুধ অলৌকিক কাজ করেছিল সেটা জানিয়ে বোকা হোমিওপ্যাথকে প্রফুল্ল করে তুলল। রান্নাঘরে তখন তুলকালাম কাণ্ড চলছে। খোপের ভেতর থেকে ঘুমন্ত মুরগির সাথে ধস্তাধস্তি, শিলপাটায় মশলা পেশার ঘটর ঘটর শব্দ, মাংসের খুশবুর মৌ মৌ ফকির বাবা ও হোমিওপ্যাথের খিদে বাড়িয়ে দিল। ভুরি ভোজন শেষে পান তামাক খেয়ে হোমিওপ্যাথ নিজের বিছানায় ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণের মধ্যেই তার ভুঁড়ির ওঠানামা এবং নাকের গর্জন জাহাজের হুইসেলের মতো আকাশ বাতাস কাঁপিয়ে দিতে লাগল। ফকির ঘুমের ভান করে বারান্দার খাটে শুয়ে রইল। আম্বিয়া খাতুন ভেতরের ঘরে শুয়ে থাকলেও তাদের কারো চোখে ঘুম নেই। মাঝরাতের আমাবস্যায় গুনিন কাজ শুরু করবে। আগে ভাগেই তার জোগাড় যন্ত্র করতে হবে, আর এই জোগাড় যন্ত্র সহজ কিছু কাজ নয়। স্বামীর কুম্ভকর্ণের ঘুমের ওপর আস্থা রেখে তালা দেয়া ট্রাঙ্ক থেকে কানের দুল বের করে বেরিয়ে আসেন বন্ধ থাকা ছেলের ঘরে। অভিসারের মতোই পা টিপে টিপে চলছেন তিনি সর্বনাশের গোড়ায় জল দিতে। ফকিরও আগে ভাগে ঝোলা কাঁধে সেখানে দাঁড়িয়ে আছেন। অন্ধকারে ভূতের মতো চলাচল করছে তারা গোপন নিষিদ্ধ জিনিসের আশায়। মা জননী, তোমার হেসেল থেকে একটা ঢাকনা দেয়া মাটির হাঁড়ি নিয়ে এসো মা, আর মাটি খোঁড়ার জন্য একটা শাবল। তোমার ঘরের মাঝখানের মাটি খুঁড়তে হবে। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে হারিকেনের আলোয় ফকির মাটিতে শাবল দিয়ে একটা বৃত্ত আঁকে। বৃত্তের ভেতরে হাঁড়ির মাপের 1.5 হাত গভীর একটা গর্ত খোঁড়ে। হাঁড়িটা আম্বিয়া খাতুনের হাতে দিয়ে বলে, মা জননী, এই হাঁড়িটা তোমার নিজের হাতে মাটির গর্তে নামাও। এখানে যা কিছু হবে সব কিছু তোমার হাত দিয়েই হবে মা। তোমার এই অধম ছেলে নিজের হাতে কিছুই করবে না। ফকির বলতে বলতে তার ঝোলার ভেতরে হাত ঢোকালো। প্রথমেই কিছু ধুনো বের করে আম্বিয়ার হাতে দিয়ে মুখে বিড়বিড় করে দুর্বোধ্য মন্ত্রতন্ত্র পড়তে পড়তে ইশারা করল জিনিসটা হাড়ির ভিতরে ফেলে দিতে। তারপর একে একে তামার গুঁড়ো, গন্ধক, বিশল্যকরণী লতা, ধনন্তরীর পাতা, গুঁড়ো চুন, খড়ি মাটি, গোবর ঘুঁটির ছাই, কাঠ কয়লা, সঝি মাটি, সন্ধব লবণ, সাবানের খার, মানুষের চুল, হাড়ের গুঁড়ো, মোম,
প্রভৃতি জিনিস দেওয়ার সাথে সাথে অদ্ভুত অর্থহীন মন্ত্রতন্ত্র আউড়ে যেতে থাকে। হারিকেনের নিভু নিভু আলোয় বসে ফকির আম্বিয়া খাতুনকে নির্দেশ দিল, তোমার রসুই ঘরের চুলা থেকে একটু কাঠের আগুন নিয়ে এসো মা। তোমার স্বর্ণ আজ রাতেই দ্বিগুণ হয়ে যাবে। বউয়ের সোনা বউয়ের কানে থাকবে, বাকি সোনা বেচে ছেলের পরীক্ষার ফর্ম ফিল আপ করো। আম্বিয়া খাতুন চুলা থেকে নিভু নিভু আগুন এনে ফকিরের কথা মতো মাটির হাঁড়িতে ঢেলে দিলেন। ফকির এবার বলল, স্বর্ণখণ্ড এবারে ওর ভেতরে রাখো মা। প্রথম দিন একটা রেখেই আমার উপর বিশ্বাস বাড়াও। আম্বিয়া খাতুনও জোড়ার একটা দিয়াই মনস্থির করেছিলেন, আল্লাহ না করুক যদি কিছু হয়ে সোনা হারাতে হয়। তিনি নিজ হাতে হাঁড়ির আগুনের মধ্যে সোনার দুল দিয়ে দিলেন। ফকির এবার আরও তন্ত্রমন্ত্র পড়তে পড়তে আগুন প্রজ্বলিত করার পদার্থ বোতল থেকে উপর করে ঢেলে দিল, আর সেই সাথে হাত সাফায়ের ভঙ্গিতে ম্যাজিশিয়ানের মতো হাতের ফাঁকে লুকিয়ে রাখা একটা কাঁচা স্বর্ণখণ্ড ফেলে দিল হাঁড়ির মধ্যে। তারপর হাত পাখা দিয়ে জোরে জোরে বাতাস করতে লাগল। ভেতরের দাহ্য পদার্থগুলো ঠিকমতো আগুন ধরে গেলে অলৌকিক কণ্ঠে বলল, মা জননী এবার নিজ হাতে হাঁড়ির মুখটা মাটির ঢাকনা দিয়ে বন্ধ করে দাও। হাঁড়ি ঢাকনাবন্দি হয়ে গেলে উপরের খোঁড়া মাটি দিয়ে কবর দিল হাঁড়িটাকে। আম্বিয়া খাতুন ফকিরকে তবুও বিশ্বাস করতে না পেরে ছেলের ঘরের দরজায় বড় তালাটা লাগিয়ে দিয়ে নিজের ঘরে এসে সারা রাত জেগেই কাটিয়ে দিলেন। ভোরের আলো ফোটার আগেই আম্বিয়া খাতুন ফকিরকে নিয়ে ছেলের তালা দেয়া ঘরে গেলেন। হোমিওপ্যাথ ফজরের নামাজ শেষে সকালের হাওয়া খেতে বেরিয়ে গেছেন। মাটি খুঁড়ে খুঁড়ে হাঁড়িটা টেনে বের করল দুজনে। হাঁড়ির ঢাকনা খুলে শুধু ছাই আর ছাই দেখা যেতে লাগল। ধক করে কেঁপে উঠল আম্বিয়ার পরাণ। সোনা কি নেই? ফকির আম্বিয়ার শুকনো মুখ দেখে বলল, ভয় কি মা, আমি তো আছি। তুমি ছাইয়ের ভেতরে হাত ডুবিয়ে ভালো করে খুঁজে দেখো। দেখোই না ওখানে কি আছে। অধম গুণিনের যদি কোনো ক্ষমতা থাকে, চন্দ্র সূর্য যদি মিথ্যে না হয়ে থাকে, তন্ত্রমন্ত্রের যদি কোনো শক্তি থেকে থাকে, ছাইয়ের দোহাই ওখানে সোনা তৈরি হয়েছে। ছাই ওড়ালে কখনো কখনো সোনাও মেলে। আম্বিয়া খাতুন ঠান্ডা ছায়ের ভেতরে হাত ডুবিয়ে প্রথমে নিজের কানের দুলটা তুলে আনল, যেন প্রাণ ধরে আসলো। ফকির এবার বলল, ছায়ে আবার হাত ডুবাও মা। তোমার সোনার পরশে যে সোনা হয়েছে সেটা তুমি পাবে। আম্বিয়া খাতুন দুরু দুরু বুকে আবার ছায়ের মধ্যে হাত ডুবিয়ে ঘেঁটে ঘেঁটে সোনার একটা বার তুলে নিয়ে এলেন। ছায়ের কালো দাগ ঘষে ঘষে তুলে জিনিসটাকে চকচকে করে তুললেন। অত ঘষাঘষি করে কি হবে মা? ও জিনিস সোনার মতো চকচক করছে বলেই যে সোনা হয়েছে সেটা কে বলবে? পুরোপুরি সোনা হয়তো নাও হতে পারে। ওর চেয়ে চলো দোকান খুললে কোনো স্বর্ণকারের কাছে যাই, এগুলো খাঁটি সোনা কি না সেটা পরীক্ষা করে দেখে আসি। আমিও তোমার সাথে যাব, তুমি ঠকবে না মা। হোমিওপ্যাথকে কোনো মতে সকালের খাবার খাইয়ে চেম্বারে পাঠিয়ে দিলেন আম্বিয়া। তারপর ফকিরকে নিয়ে দোকান খোলার আগেই গ্রামের একমাত্র স্বর্ণকারের দোকানের সামনে দাঁড়িয়ে রইলেন। স্বর্ণকার পরীক্ষা করে অবাক হলো। একেবারে নিখাদ কাঁচা খাঁটি সোনা। এরকম খাঁটি সোনা তো সহজে মেলে না। এ দিয়ে এখনো কিছু গড়া হয়নি। গড়া হলে খাদ থাকতো। এই খাদহীন সোনা কোত্থেকে এসেছে? এই বুড়োই কি তাহলে নিয়ে এসেছে? এ কি চোরাচালানের সোনা? চোরাচালানের সোনার পাত, সোনার বিস্কিট এমন খাদবিহীন হয়। অচেনা বুড়োর ব্যাপারে তো একটু খোঁজ খবর করতেই হয়। জিনিসটা খাঁটি সোনা জানিয়ে স্বর্ণকার তাদেরকে বিদায় করে দিয়ে দোকানে একজনকে বসিয়ে বেরিয়ে পড়ল।
তাকে কয়েক জায়গায় যেতে হবে, কয়েকজনের সাথে যোগাযোগ করতে হবে। ফকির মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতে চাইলেও আম্বিয়া খাতুন ছাড়লেন না, লোভে পড়লেন। নানা কিছুর দোহাই দিয়ে বললেন, আপনি যদি আপনার এই মেয়েকে সোনা বানানোর এই কৌশল শিখিয়ে দিতেন, তাহলে বাকি জীবন আর আমাকে দুঃখে কষ্টে কাটাতে হতো না। ধর্মের বাপ মেনে মেয়েকে বড়লোক করার কৌশল শেখানোর জন্য শুধু পায়ে ধরতে বাকি রাখলেন। শেষমেশ ফকির বলল, তা হয় না মা, এই গুপ্তবিদ্যা কাউকে শেখানো যায় না। আমার সাথে সাথে এই বিদ্যাও আমার কবরে চলে যাবে। তবে তুমি যখন নাসরবান্দা আর বড়লোক হইতেই চাইছো, তখন কিছু সোনা যদি তোমার কাছে থাকে, তবে আজ রাতটা এখানে থেকে আরো কিছু সোনা দ্বিগুণ করে দিয়ে যেতে পারি। প্রস্তাব শুনে আম্বিয়া খাতুনের মাথা খারাপের মতো হয়ে গেল। তার কাছে একটা কানের দুল আর বিয়ের আংটি ছাড়া তো কিছুই নেই। এখন এত সোনা পাবেন কোত্থেকে, যা দ্বিগুণ করা যাবে? ফকির মেয়েকে ছেড়ে যাচ্ছে না এটা বোঝানোর জন্য তার ঝোলাটা রেখে জঙ্গলের দিকে গেল কিছু দুষ্প্রাপ্য গাছগাছরা সংগ্রহের জন্য। এদিকে ফকির বেরিয়ে পড়তেই আম্বিয়া খাতুন বেরিয়ে পড়লেন গ্রামে সোনা সংগ্রহের জন্য। কিন্তু নিজ গ্রামের কেউ তাকে এক রাতের জন্যও সোনা ধার দিতে রাজি হলো না। আম্বিয়া খাতুন তখন শঠতার আশ্রয় নিলেন। পাশের গ্রামের কয়েকটা বাড়িতে গিয়ে জানালেন, নতুন একটা গহনা গড়ানোর জন্য এক রাতের জন্য তাদের গহনাটা দরকার। স্বর্ণকারকে দেখিয়ে পরদিন সকালেই সেটা তাদের বাড়িতে দিয়ে যাবে। একজন সহৃদয় হয়ে তার গলার হারটা দিল আম্বিয়া খাতুনকে। কিন্তু লোভের পাল্লায় পড়ে আম্বিয়া খাতুনের মন ভরল না। তিনি গলার হারটা বাড়িতে রেখে আলমারির ভিতর থেকে কিছু একটা বোরকার আড়ালে করে ছুটলেন বাজারের স্বর্ণকারের দোকানে। ততক্ষণে স্বর্ণকার তার কাজ ছেড়ে দোকানে ফিরে এসেছে। অন্য লোকও আছে দোকানে। স্বর্ণকারকে আলাদা করে ভেতরের ঘরে আড়ালে ডেকে নিয়ে বোরকার ভেতর থেকে বাড়ির জমাজমির দলিল বের করলেন। এটা বন্ধক রেখে আজ রাতের জন্য আমাকে জমির দামের সোনার গহনা দিতে হবে। কাল সকালে এসে গহনা ফেরত দিয়ে দলিল নিয়ে যাব। স্বর্ণকার ধুরন্ধর লোক, সে সাথে সাথেই রাজি হয়ে গেল। দলিল প্রদানের ব্যাপারে আম্বিয়া খাতুনের সই নিয়ে নিল। তারপর বাজার দরে এক বাক্স সোনার গহনা দিয়ে দিল। দিয়েই শুরু করলো ব্যাপারটা কি এটা নিয়ে চাপাচাপি। মেয়ে মানুষ প্রতিশ্রুতির কথা ভুলে গেল। সোনা ছুঁয়ে গোপন রাখার ব্যাপারে কসম খাইয়ে জানিয়ে দিলেন ফকিরের কেরামতির কথা। স্বর্ণকার শুনে তো থ। সে ভেবেছিল কি আর হলোটা কি। স্বর্ণকারকে হতভম্ব অবস্থায় রেখে আম্বিয়া খাতুন খুশি মনে বাড়িতে চলে এলেন। ফকিরের দুপুরের খাওয়ার আয়োজন করতে হবে। আরেকটা মুরগির প্রাণ ধরে টান মারতে হবে। সন্ধ্যের মধ্যেই ফকির সোনার পরিমাণ সম্বন্ধে জেনে গেছে, আর সেই অনুযায়ী ফোন দিয়ে এঁটে বসেছে। আম্বিয়া খাতুনকে জানিয়েছে, এত বেশি সোনা দ্বিগুণ করার জন্য অনেক বড় করে আয়োজন করতে হবে। সেটা ঘরের মধ্যে হবে না, করতে হবে বাগানের বাঁশঝাড়ের নিচে। আর সেজন্য কর্তাকে আজ রাতে ঘুম পাড়িয়ে রাখতে হবে। আমার কাছে ঘুমের আড়ক আছে, খাওয়ার পর পানির সাথে মিশিয়ে দিও মা। আম্বিয়া খাতুনের মাথায় এখন সোনা ছাড়া আর কিছুই কাজ করছে না। আজ রাতেই তার সব দুঃখের অবসান হবে। আগামীকালের ভোর হবে তার জীবনের সবচেয়ে সুখের ভোর, এবং এই ভোর অনন্তকাল থাকবে। ফকিরের প্ররোচনায় কড়া ঘুমের ওষুধ খাইয়ে দিলেন হোমিওপ্যাথকে। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লেন হোমিওপ্যাথ। নাক ডাকতে লাগলেন রেল ইঞ্জিনের মতো। অন্ধকার রাতে হারিকেনের আলোয় বাঁশবনের মাটিতে চলতে লাগলো খোঁড়াখুড়ি। আজকের মাটির হাঁড়িটাও বেশ বড়, গর্তও খুঁড়তে হবে বেশ বড় গভীর। ফকির গর্ত খুঁড়ল,
আম্বিয়া খাতুন তাতে মাটির হাঁড়ি নামিয়ে রাখলেন। ফকির তন্ত্রমন্ত্র আওড়াতে লাগলো। আম্বিয়া খাতুন ফকিরের হাত থেকে ধূপ, ধুনো, মোম ইত্যাদি মন্ত্রের সাথে সাথে মাটির হাঁড়িতে রাখলেন। কাঠ কয়লা রাখা হলো অনেকখানি। তার মধ্যে আম্বিয়া খাতুন সব সোনা উজাড় করে দিলেন। ফকির তাজ্য পদার্থ ঢেলে দিয়ে আগুন জ্বেলে দিল। হাড়ির মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। আগুন নিভে লাল গনগন করতে লাগলো। আম্বিয়া খাতুন মাটির ঢাকনা চেপে দিলেন। ফকির হাড়িকে কবরের মতো মাটি চাপা দিল। অতিরিক্ত বিশ্বাসের কারণে আজ আম্বিয়া খাতুনের বেশ ভালোই ঘুম হলো। ফজরের আজানের সময় হোমিওপ্যাথের ডাকে ঘুম ভাঙল তার। ফকিরকে ডেকে তুলতে গিয়ে দেখলেন বিছানা শূন্য। শাবল হাতে হতভম্ব হোমিওপ্যাথের সামনে দিয়ে পাগলিনীর মতো দৌড়ে গেলেন বাঁশতলার দিকে। মাটি খুঁড়ে বের করলেন পোড়া হাঁড়ি, তার মধ্যে ছায়ের গাদা। পাগলের মতো হাতটাতে থাকলেন ছায়ের ভেতরে। পেছনে পেছনে ছুটে আসা হোমিওপ্যাথ স্ত্রীর কাণ্ড দেখে হতভম্ব হয়ে গেলেন। তিনি ভয়ার্ত গলায় জিজ্ঞেস করলেন, এসব কি খোঁজো ছায়ের ভেতরে? আম্বিয়া খাতুন মাটির হাঁড়ি উপুর করে কালো ছায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ে হাঁপাতে থাকলেন। তার সারা শরীর কালো ছায়ে মেখে গেল। তিনি বিকৃত গলায় সন্তান হারা মায়ের মতো বলতে থাকেন, সোনা, আমার সোনা। হোমিওপ্যাথ উন্মাদ স্ত্রীকে জড়িয়ে ধরে তোলার চেষ্টা করতে করতে বললেন, তুমি কি পাগল হয়ে গেলে? পাগলিনী আম্বিয়া বেগম কোনোদিন জানতে পারেননি সেদিন সকালে বিলের মধ্যে পড়েছিল একটা বেওয়ারিশ বয়স্ক লাশ। হোমিওপ্যাথ তাকে ফকিরের লাশ বলে শনাক্ত করে। স্বর্ণকারের মেয়ের কানের দুল আম্বিয়ার শাশুড়ির কানের দুলের মতো হলেও কারোর কিছু বলার নেই। জগৎ সংসারে একই রকম কানের দুল তো কতজনেরই হতে পারে।